স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। আমি ইশরাত জাহান উর্মি আজ আপনাদের সাথে আছি। সমাধান সূত্রে সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আমরা কথা বলি। প্রতি বৃহস্পতিবার আমরা কথা বলি ক্যারিয়ার নিয়ে। এই ধারাবাহিকতায় আজও নারীর ক্যারিয়ার নিয়ে কথা হবে। করোনার এই সময়কালে ক্ষুদ্র উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নারী উদ্যোক্তারা কতখানি ক্ষতির মুখে পড়ছেন আজ কথা বলবো এই বিষয়ে। আমাদের আজকের বিষয় করোনায় নারী উদ্যোক্তাদের ক্ষতি কতখানি। আমরাই বলবো না, আপনারাও বলবেন। স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে যুক্ত হতে পারেন আপনিও। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন গুটিপা উদ্যোক্তা তাসলিমা মিজি। তাসলিমা মিজি, আপনাকে স্বাগত। তাসলিমা মিজি, নারী উদ্যোক্তাদের ক্ষতি কতখানি এক লাইনে যদি বলি, এটা আসলে অনেক বড় একটা পরিমাণ। মানে যদি আমি জানি না যে আধা ঘন্টার প্রোগ্রামে বা 25 মিনিটের প্রোগ্রামে আসলে এত কথা বলা যাবে কিনা। আপনি যদি একটু সূচনা করেন যে আসলে ঠিক কোন কোন ভাবে বা কতভাবে আসলে ক্ষতিগ্রস্ত হবে নারী উদ্যোক্তা। ধন্যবাদ উর্মি। নারী উদ্যোক্তাদের ক্ষতি মেজার করাটা একটু মুশকিল, কারণ নারী উদ্যোক্তাদের কন্ট্রিবিউশনও কিন্তু আসলে পুরোপুরিভাবে আমাদের ফর্মাল সেক্টরে খুব একটা মেজার করা হয় না। তো ফলে হচ্ছে যে এখানে এটা একটা গ্যাপ রয়ে যাচ্ছে। বাট আমরা যারা সরাসরি ইকোনমিক কন্ট্রিবিউশনে মানে ফর্মালি যাদের কন্ট্রিবিউশনটাকে জিডিপিতে হিসাব করা হয়, তো আমরা যারা এইভাবে কাজ করছি আমরা জানি যে আমরা এটা বুঝতে পারি যে এটার এই ক্ষতিটা কিন্তু বিশাল। কারণ নারীদের যে কন্ট্রিবিউশন সেটা বোঝা না গেলেও, মানে ফর্মালি এটাকে মেজার করা না হলেও কিন্তু আমরা জানি যে তারা তাদের আয় রোজগার, তাদের ব্যবসা বাণিজ্য, সেখানে তারা তাদের যে কষ্ট, যে পরিশ্রম করে তারা একটা বিজনেসকে দাঁড় করাচ্ছে। আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণ নারী কিন্তু বিজনেস করছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, তারা একটা বিশেষ সুবিধাও পাচ্ছে। তো এখানে এই নারীরা কিন্তু আসলে এদের অনেকে কিন্তু টোটালি হারিয়ে যাবে। হ্যাঁ, এই করোনার যে ইম্প্যাক্ট, যে অর্থনৈতিক যে পরবর্তীতে ইম্প্যাক্ট যেটা পড়বে, এখানে কিন্তু অনেক নারী কিন্তু হারিয়ে যাবে। আমি যদি একটু উদাহরণ চাই যে কাদেরকে আমরা আসলে এরকম বোঝাবো। আমি কালকে ভাবছিলাম যে যদি একজন একজন করে ধরি। আপনি ইনফর্মাল সেক্টরের কথা বললেন, যারা হয়তো বাড়িতে অনলাইনে তাঁতের কাপড় বিক্রি করে, অথবা হয়তো সোলার গয়না বিক্রি করে, পিতলের কোনো একটা শোপিস তৈরি করে বিক্রি করে। এদের যে একটা বা হয়তো একটু কোনো একটা কাঠে রং করে কোনো একটা শোপিস গয়না তৈরি করে, এই যে এই সেক্টরটা বা এরা তো আসলে যেটা বলছিলাম যে ধসে যাবে। মানে একটা পহেলা বৈশাখ ইতিমধ্যে চলে গেছে, সেটা গেল, সামনে ঈদ আছে। কিন্তু এই ঈদ বা মৌসুমি ব্যবসার কথা আমি শুধু বলছি না, ওভারঅল যদি বলি সারা বছর তো পড়ে আছে, এবং সামনের বছরগুলো আসলে ঠিক কতটা কঠিন হবে এই ধরনের উদ্যোক্তাদের জন্য। আমাদের উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে যারা যেসব হোম বেসড, মানে যারা ঘরে বসে বিজনেস করে এবং সাপ্লায়ারদের কাছ থেকে তারা জিনিসগুলো বানিয়ে, অথবা ঘরে বসে তারা ছোট ছোট আকারে তারা কয়েকজন ওয়ার্কার নিয়ে বা কয়েকজন মানুষকে তারা ইয়ে করে যারা বিজনেসগুলো করে, হ্যাঁ, তো এই ধরনের বিজনেসের এদের কিন্তু একটা বড় রিটার্ন আসার মৌসুমটা হচ্ছে পয়লা বৈশাখ এবং ঈদ, হ্যাঁ, রোজার ঈদ। তো এই বছর পয়লা বৈশাখটা তো গেছে, এটা একটা বড় একটা মার্কেট মিস করেছে। ঈদও মনে হচ্ছে যাবে, ঈদও মনে হচ্ছে না ঈদ যাবে, কারণ ঈদের কিন্তু 1 মাস 2 মাস আগে কিন্তু তাদের প্রোডাকশনের কিন্তু একটা বিশাল কাজ চলে। তো সেই কাজটা এখন করতে পারছে না। তো আমরা ধরে নিচ্ছি যে এই বছরের তাদের সারা বছরের ইনকাম যেহেতু এই সময়টাতে হয়, এই বছর তারা কিন্তু একেবারে ধসে গেছে। এবং অনেকে কিন্তু শুধুমাত্র যে তারা সেল মিস করেছে তা না, অনেকে আছে যারা অনেক কাঁচামাল কিনেছে, সেই কাঁচামালগুলো তাদের মধ্যে কিছু কাঁচামাল আছে পরবর্তী বছরে হয়তো সেটা ইউজ করতে পারবে না। তার মানে পুঁজি নষ্ট হবে, তাদের অনেক পুঁজি নষ্ট হয়েছে। তারা আসলে অনেক মানে বিশাল একটা মানে মাইনাস ফিগারের মধ্যে কিন্তু তারা পড়ে যাচ্ছে। তো আগামী বছরের জন্য আমার কাছে যেটা মনে হয় যে এই লসটাকে এটা পোষানো সম্ভব না। মানে এটা আসলে গভর্নমেন্টের যত বড় স্টিমুলাস প্যাকেজে তাদের জন্য ঘোষণা করা হোক না কেন, কিছু উদ্যোক্তা আছে এই লায়াবিলিটি থেকে তারা কোনোদিনই বেরিয়ে আসতে পারবে না। তো সেই জায়গা থেকে আমাদের আসলে নতুন করে আসলে প্ল্যান করতে হবে, ভাবতে হবে যে তারা তাদের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে এবং এটাতে কিভাবে কি করা যায়। আমি স্টিমুলাস প্যাকেজ নিয়ে আসলে পরের অংশে কথা বলবো, কিন্তু সেটি আপনি যেটা এখনই বললেন যে প্ল্যান করাটা বা পরিকল্পনা করাটা,
এই পরিকল্পনাটা আসলে কিভাবে, মানে সম্মিলিতভাবেই তো করার কথা। আর যেহেতু আপনি বলছিলেন যে এই যারা ছোট ছোট কাজগুলো করে ইনফর্মাল ওয়েতে, তারা আসলে তাদের আয়টা ফর্মালি জিডিপিতে যুক্ত হয় না বা গণ্যও হয় না। ফলে এই প্ল্যানটা আসলে কে করে দেবে? এটা কি সরকার করে দেবে, নাকি সম্মিলিত উদ্যোগ, যেটা হয়তো আপনি উদ্যোগ নিলেন আরো 10 জনকে সাথে নিয়ে, প্ল্যানটা আসলে কিভাবে এটা চলবে? আসলে হচ্ছে যে ক্ষুদ্র উদ্যোক্তাদের ওরকম খুব বেশি তাদেরকে ফর্মালাইজ করার মতো কিন্তু কোনো সিস্টেম নাই, আর এভাবে কিন্তু তারা কাজ করছে এবং তাদের কন্ট্রিবিউশনটাও কিন্তু বিশাল। আর যারা হচ্ছে যে ক্ষুদ্র উদ্যোক্তা অথচ তাদের একটু ফর্মালাইজ করা, তাদের ধরেন ট্রেড লাইসেন্স, তাদের ব্যাংকিং, তাদের ট্রানজ্যাকশনগুলো ব্যাংকিংয়ের মাধ্যমে হয়, বা তাদের তাদের অন্যান্য যে অফিসিয়াল যে ক্রেডেনশিয়ালগুলো সেগুলো আছে, হ্যাঁ, তো তাদেরকে যদি আমি গণায় ধরি, হ্যাঁ, তো তাদের জন্য হচ্ছে যে গভর্নমেন্টকে আসলে কিন্তু এগিয়ে আসতে হবে। কারণ ক্ষুদ্র মাঝারি শিল্পের সংখ্যা কিন্তু বিশাল, তাদের হয়তো ইন্ডিভিজুয়ালি তাদের স্কেলটা খুব ছোট, কিন্তু তাদের সংখ্যা যদি আমরা হিসাব করি এটা কিন্তু বিশাল। তো গভর্নমেন্টকে তাদের মানে দায়িত্বটাকে আসলে গভর্নমেন্টকেই নিতে হবে? গভর্নমেন্ট, হ্যাঁ, ডেফিনেটলি প্রাইমারিলি তো সরকারকে দায়িত্ব নিতে হবে। কমার্স ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আছে, এসএমই ফাউন্ডেশন এসএমই আছে, ফাউন্ডেশন, হ্যাঁ, তো বা তারা না, খুব মহিলা তাদেরকে, বিষয়ক যে মন্ত্রণালয়, হ্যাঁ, মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়, এখানে কিন্তু অনেক ক্রস কাটিং ইস্যু আছে, বিভিন্ন মন্ত্রণালয় আছে, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে তাদের তাদের বিজনেসের, তাদের যে প্রোডাক্ট বা সার্ভিসের যে প্রকারভেদ আছে সেই অনুযায়ী কিন্তু তাদের কিন্তু এটা বিভিন্ন স্টেক হোল্ডার আছে কিন্তু বিভিন্ন বিভিন্ন মন্ত্রণালয়। তো যাই হোক, এই সবাইকে মিলে কিন্তু এই জিনিসটাকে এটা মানে এটাকে ইয়ে করতে হবে, স্ট্রিমলাইন করতে হবে, উত্তরণের জন্য কিন্তু একটা ম্যাসিভ একটা প্ল্যান লাগবে। কারণ ব্যবসা, দেশের ব্যবসা যদি যদি না টিকে থাকে, ইকোনমি তো আসলে সবকিছু, তাই না? এন্ড অফ দ্য ডে কিন্তু ইকোনমিক স্ট্রেংথটাই হচ্ছে দেশের সবকিছুর শক্তি। তো এবং সেইখানে আবার যে নারীরা আসলেই শুধুই ঘরে বসে থাকতেন, হ্যাঁ, তারা কিছু আয় করে আসলে যে নিজের এবং সেই সাথে সমাজ রাষ্ট্রেরও কিছু উপকার করছিলেন, সেটি বন্ধ হয়ে গেল। এক্স্যাক্টলি। আমি ফিরবো আবারও বিরতি নিয়ে। একটা আপনি স্টিমুলাস প্যাকেজের কথা বলছিলেন, প্রণোদনা প্যাকেজ, এবং সেই সাথে প্ল্যানটা আসলে কিভাবে করা যায় সেই বিষয়ে আবার কথা বলবো একটা বিরতির পর। ফিরে এসে একটা বিরতি নিচ্ছি, সমাধান সূত্রের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমরা আজ কথা বলছি করোনায় নারী উদ্যোক্তাদের ক্ষতি কতখানি, এই বিষয়ে। সাথে আছেন গুটিপার উদ্যোক্তা তাসলিমা মিজি। আপনি বলছিলেন তাসলিমা মিজি যে পরিকল্পনা করতে হবে, একটা ক্ষতি কি কি ক্ষতি হয়েছে না হয়েছে সেটা আসলে বোঝাই যাচ্ছে, খুবই স্পষ্ট সেগুলো। পরিকল্পনাটা করতে হবে। আমি যদি আসলে সরকারের অংশটুকু বাদ দিয়ে বলি যে পরিকল্পনা করতে, কারণ এই সমস্ত নারীরা যারা স্বল্প পুঁজি দিয়ে কাজ করেছেন, তারা আসলে সরকারের সহায়তা ছাড়াই কিন্তু করেছেন। ফলে এখন আসলে ঘুরে দাঁড়ানোর সময়, যখন আসলে সব সেক্টরেই একটা ভয়াবহ রকমের অভাব চলবে, তখন এই নারীদের কথা আলাদা করে কেউ ভাববেন আমি এমনটি মনে করছি না। সেক্ষেত্রে পরিকল্পনা কিভাবে করা যেতে পারে? আমার কাছে যেটা মনে হয় যে সরকারের উচিত হবে, আমি মানুষ কি করতে পারে, সমাজ কি করতে পারে সেটা আমি আসছি পরে। আমি সরকারের দায়িত্বটা কখনো আমি এড়িয়ে যেতে পারবো না। আমার কাছে মনে হয় যাদের একটা ফর্মাল স্ট্রাকচার আছে, চেহারা আছে, এবং তারা স্টিল তারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, তো তাদেরকে এনশিওর করতে হবে যে তারা গভর্নমেন্টের যে প্রজেক্ট, যে স্টিমুলাস প্যাকেজের কথা বলা হচ্ছে, হ্যাঁ, যে করোনা পরবর্তী তাদের বিজনেসটাকে আবার রিকভার করার জন্য, তো সেই প্যাকেজটা যেন নারী উদ্যোক্তারা যেন সেটা মানে অ্যাভেল করতে পারে, তারা যেন নিশ্চিন্তভাবে জিনিসটা যেন পায়, এটা কিন্তু আমাদের এনশিওর করতে হবে আমাদের সংশ্লিষ্ট এজেন্সিকে। এটা একটা। আর আমাদের ব্যাংকের একটা অ্যাটিটিউড আছে যে নারী উদ্যোক্তাদেরকে যে অবিশ্বাস করা বা তাদের উপর কনফিডেন্স না রাখা, এই অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে। সেটার জন্য বাংলাদেশ ব্যাংককে কঠোর অবস্থানে যেতে হবে। আমি শুনবো একজন দর্শক যুক্ত হতে চান, আমি ফোনটা নিই। দর্শক নাম বলে প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন প্লিজ। আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা। তো ঈদকে সামনে রেখে বেশ কিছু প্রিপারেশন ছিল, ডিজাইনিং, আপনার ড্রেস নিয়ে আসার জন্য এরকম প্রিপারেশন ছিল ঈদকে সামনে রেখে। আমরা কি এগুলোকে এখানে অফ করে দিব, নাকি সামনে কিছু হতে পারে, মানে পরিস্থিতি? জি, আমি বুঝতে পেরেছি। আসলে সামনে ঈদ সামনে রেখে উনি প্রস্তুতি নিয়েছিলেন। এখন
বন্ধ করে দেবেন কিনা, মানে পরিস্থিতি কি হতে পারে, এই প্রশ্ন তো আসলে সকলেরই। হ্যাঁ, এটা একটা খুবই অনিশ্চিত একটা প্রশ্ন। মানে এটা হচ্ছে যে আমরা যেরকম এই প্যান্ডেমিকটার মানে নেচারটা হচ্ছে, ডাইনামিক্সটা হচ্ছে এরকম যে আমরা আসলে জানি না কি হচ্ছে, এটা কোনো ভ্যাকসিন নাই, এটা সলিউশন, আমরা আসলে কোন দিকে যাচ্ছি সেটা আমরা জানি না। তবে এই অনিশ্চয়তাটাকে মাথায় রেখে মানে উনি যে প্রশ্নটা করলেন, এরকম বন্ধ প্রশ্ন করে দেবেন অনেকেরই কিনা? আছে, অনেকেরই আছে। মানে আমার নিজের বিজনেসেরই তো আছে, আমার অনেকগুলো আমার ম্যাটেরিয়াল কেনা আছে, আমার সেগুলো কাটিং করা আছে বা সেমি স্টিচ মানে কমপ্লিট করা হয় না, মাঝামাঝি অবস্থায় পড়ে আছে। তাহলে আমার তো সেটা আসলে বন্ধ হয়েই আছে, কারণ লকডাউন, আমি এর মধ্যে আমি কিভাবে কাজ করব, তাই না? তো যদি কোনো, আমি মনে করি যদি কোনো নিশ্চিত কোনো সেল থাকে কারো, স্পেশালি এটা কিন্তু গভর্নমেন্ট কিন্তু কলকারখানা অধিদপ্তর কিন্তু বলছে যে যাদের নিশ্চিত সেল আছে, বিদেশি অর্ডার আছে, তারা যেন সেই কাজটা কন্টিনিউ করে, কিন্তু তাদের শ্রমিকদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাদের জন্য একটা সেফ পরিবেশ বজায় রেখে তারা যেন সে কাজটা করে। তো কিন্তু যিনি প্রশ্ন করলেন তিনি তো আসলেই আমরা যাদের কথা বলছি একেবারে স্বল্প পুঁজির, এবং হয়তো সর্বোচ্চ তাদের পুঁজি হয়তো 20,000 টাকা না, বা উনি যদি 15,000 টাকা। ওনার যদি এটা যদি নিশ্চিত কোনো সেল থাকে, কেউ যদি মনে করে যে না আমি নিজেদের বন্ধু-বান্ধবরা হ্যাঁ কেনে বা বন্ধু-বান্ধবরা কেনে যে আমি এটা কিনবো, হ্যাঁ এরকম, তাহলে উনি হয়তো বন্ধ সেটা নাও করতে পারেন। ওনার ক্যাপাসিটির মধ্যে যদি থাকে উনি সেটা কাজটা করতে পারেন। হ্যাঁ জি জি, আপনি আচ্ছা, বলছিলেন। আমি যেটা আলাপ করছিলাম যে সরকারকে আসলে সেটা মানে উদ্যোগী হতে হবে যে উইমেন এন্টারপ্রেনাররা যেন সে লোনটা যেন পায়। এটা বাংলাদেশ ব্যাংকের উচিত হবে মনিটর করা, যে অন্যান্য যে ব্যাংকগুলো আছে ব্যাংকগুলোকে মনিটর করা, যেন নারীরা যেন তাদের লোনের জন্য এসে যেন ফিরে না যায়, এই জিনিসটাকে তাদের এনশিওর করতে হবে। আর আরেকটা যেটা খুব বড় একটা ব্যাপার, যেটা আমাদের বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি বা হ্যান্ডিক্রাফটস ইন্ডাস্ট্রিটা এটা ফ্লারিশ করার পেছনে একটা বড় ভূমিকা আছে, সেটা হচ্ছে মানুষের মধ্যে একটা সচেতনতা যে আমরা দেশি জিনিস কিনবো, দেশি পোশাক বা কিনবো, দায়িত্বের জায়গা থেকে আসলে এই কাজটা এখন করা। এটা কিন্তু একটা এথিক্স, একটা কনজিউমার হিসেবে কিন্তু মানুষের কিন্তু একটা নৈতিক একটা জায়গা, যে আমার দেশের প্রোডাক্টটা যখন আমি কিনছি তখন আমি কিন্তু যে টাকাটা আমি স্পেন্ড করছি এটা ম্যাক্সিমামটা কিন্তু আমার দেশের ইকোনমিতেই কিন্তু এটা টাকাটা রিভলভিং হচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু তাদেরকে মাথায় রাখতে হবে। তো আমাদের এখন কিন্তু এটা অনেক বড় একটা ক্রুশিয়াল সময়। এই সময় কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমার দেশের অর্থনীতি, দেশি উদ্যোক্তাদেরকে বাঁচিয়ে রাখতে গেলে, টিকিয়ে রাখতে গেলে আমাদের দেশি জিনিস কিনতে হবে এবং আমরা বিদেশি জিনিসের উপর নির্ভরতা কমাতে হবে, এবং সরকারকেও কিন্তু আসলে একটু কড়া নজরদারি রাখতে হবে যে বিদেশি জিনিস যেভাবে অবৈধভাবে বা বিভিন্ন ইনফর্মাল ওয়েতে যেরকম বাজারে ঢোকে সেই জিনিসটাকে বন্ধ করতে হবে। আর বা ফর্মাল ওয়েতে ঢুকলেও সেটাকে একটু নিরুৎসাহিত করা, সেটাতে ডিউটির যে ব্যাপারগুলো সেটা বাড়ানো। হ্যাঁ, তো এটা করে কিন্তু আমাদের দেশের উদ্যোগগুলোকে আর একদমই, যেটি আমি আসলে শেষ থেকে চলে এসেছি, যেটি আমরা আসলে শুরু করেছিলাম, যে একদম ক্ষুদ্র পুঁজি নিয়ে, সামান্য পুঁজি নিয়ে যারা আসলে করেন, অনেকে আছেন ঘরে বসে করেন, খাবার সাপ্লাই দেন, হ্যাঁ, পিঠা বানিয়ে বিক্রি করেন, অথবা যেটি বললাম যে তাঁতের কাপড় এনে বিক্রি করেন, অথবা কাঠের গয়না, মাটির বাসন এগুলো বিক্রি করেন। এরকম অবস্থা চলতে থাকলে তো আসলে অনলাইনের যে বিজনেসটা সেটা তো আসলে বন্ধ একরকম হয়ে গেছে। সেটাকে কি আর কোনোভাবে আবার রিভলভ করা, বা অন্তত অনলাইনের বিজনেসটা, এবং যেটা আপনি বলছিলেন যে অনেকে আছে যে কিছু কাস্টমার আছেন যারা ফিক্সড কিনবেনই, ওই জায়গাগুলোতে আবার একটু একটু করে প্রণোদনা দেয়া। হ্যাঁ, এটা তো এখন যেটা হচ্ছে লকডাউনের ফলে কিন্তু তাদের সোর্সিং চ্যানেলটা কিন্তু পুরোপুরি বন্ধ। হ্যাঁ, কিছু হয়তো মানুষের কাছে কিছু স্টক আছে বা নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু মানুষ এখনো অনলাইনে তারা হোম ডেলিভারি করতে পারছে, কিছু কুরিয়ার সার্ভিস কাজ করছে, কিন্তু এটা প্রোডাকশন তো আসলে ওভাবে সম্ভব না, বা সাপ্লাই চেইনটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সেই জায়গাতে কিনবেন তারও আসলে এখন তিনি কিন্তু বাইং, সে কিন্তু দুবার তিনবার কিন্তু ভাববে, সে ইনফ্যাক্ট সে কিনবেই না, কারণ আমাদের অর্থনৈতিক একটা স্থবিরতা তৈরি হয়েছে, তারও ইনকাম কমে গেছে। তো সেটার জন্য আসলে আমাদেরকে এই মুহূর্তে আসলে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, কিন্তু যখন জিনিসটা খুলবে তখন আমাদের এটা নিয়ে ভাবতে হবে যে আমরা কিভাবে আবার নতুন উদ্যমে কাজগুলোকে আমরা শুরু করব। একদমই, আমি আসলে এই বিষয়টি বলতে চাচ্ছিলাম যে এই মুহূর্তে স্থবিরতা আসলে স্থবিরই থাকতে হবে, কিন্তু অন্তত সবকিছু যখন আবার স্বাভাবিক হবে, আমরা আশা করি স্বাভাবিক হবে, তখন যেন আমরা দায়িত্বগুলো পালন করতে পারি, আমাদের সরকারও যেন পালন করতে পারে, এবং নারী উদ্যোক্তারা যেন ঘুরে দাঁড়াতে পারেন। তাসনিয়া মির্জি, আপনাকে ধন্যবাদ। আসলে এখন খুব বেশি কথা বলার নেই, অপেক্ষা করা ছাড়া। ধন্যবাদ সমাধান সূত্রকে সময় দেওয়ার জন্য। সমাধান সূত্রে এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।